পলাশীর আমবাগানে সেদিন লাল হয়েছিল ক্লাইভের খঞ্জর। ভাগীরথী নদীর পাশে এই ফরিদপুর গ্রামে চিরতরে ঘুমিয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বীর সেনাপতি মীর মদন। তো আজকে আমরা যাচ্ছি মীর মদনের সমাধি দেখতে। তো প্লিজ কন্টিনিউ গাইস, আজকের ব্লগে দেখতে। তো আমরা যাচ্ছি বেসিক্যালি সেই ফরিদপুর গ্রামে, যেখানে ফরিদ বাবার মাজার আছে এবং সেখানে বীর সেনাপতি মীর মদনের সমাধি আছে। তো আমরা সেখানে যেতে গেলে আপনারা কিভাবে আসবেন? তো প্রথমে আপনার এই যে দেখতে পাচ্ছেন রেজিনগর স্টেশন, এখানেই আপনার ট্রেন আসবে এবং এখান থেকে নেমে আপনাকে বাইরের দিকে আসতে হবে টোটো ধরার জন্য। তো আমি দেখাচ্ছি আপনাকে এখানে টোটো কত টাকা ভাড়া নেই সেটাও বলে দিচ্ছি, চলুন। আমি এখন সেই টোটোওয়ালার কাছে চলে এসেছি। তো বলছি ভাই, এখান থেকে ফরিদপুর যাওয়ার জন্য টোটো ভাড়া কত নাও তোমরা? ফরিদপুর যাওয়া ভাড়া 20 টাকা। 20 টাকা মানে মাথা পিছু 20 টাকা? মাথা পিছু 20 টাকা। এখান থেকে কতক্ষণ লাগে যেতে? 15 মিনিট। 15 মিনিটের মধ্যে চলে যাবো। হ্যাঁ। এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনারা বাসে করে আসবেন, তো এই হচ্ছে রেজিনগর বাস স্ট্যান্ড। এখানে সমস্ত সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত রকম বাস এখানে দাঁড়ায় এবং এখানে জাস্ট সামনে গেলে। ভাই, এখান থেকে ফরিদপুর যাওয়ার ভাড়া কত বললাম? 15 টাকা। 15 টাকা। এখান থেকে কতটুকু রাস্তা ফরিদ যাওয়ার রাস্তা যেটা বললো? 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 5 মিনিট 6 মিনিট। 5 থেকে 6 মিনিট। সো গাইস, আমরা তো ফরিদ বাবার যে আস্থান বা যে মাজারটা আমরা বলছি, যেখানে মীর মদনের সমাধি দেওয়া আছে, তো সেখানে আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু অনেকটা কাছে চলে এসেছি। তো এখানে রাস্তাটাও খুব একটা ভালো নয়, যে বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা একদম বাজে বলবো, আপনারা দেখতে পাবেন চারিদিকের দৃশ্যটা ভালো, বাট এই যে রাস্তা এত বড় বড় গর্ত, কি বলবো, খুব খারাপ রাস্তা, একদম বাজে রাস্তা। গাইস, ফরিদপুর যাওয়ার রাস্তায় আপনার যেতে যেতে রাস্তার বাম দিকে কিন্তু এই রামপাড়া মাঙ্গনপাড়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলটা কিন্তু পড়বে। এটা 1968 সালে স্থাপিত হয়েছিল আর এই স্কুলেই আমি পড়াশোনা করেছি। সত্যি মানে অনেক দিন পর এখানে এসেছি, বাট এই স্কুলেই আমার জীবনে 10টা বছর আমি কাটিয়েছি। খুব সুন্দর ছিল সেই দিনগুলো। যদি আবারও কখনো ফিরে পাবো মানে কখনো সেই দিন আর ফিরে পাবো না। সেই বন্ধুগুলো আজকে কোথায় আছে, কত কাজে ব্যস্ত, দেখা হলে কথা হয়, বাট দেখছি তো মানে ফিলিংসটা আলাদা রকম। মানে কি বলবো, হয়তো আপনাদেরও কেমন ফিলিংস হয় জানি না, কিন্তু সত্যি এই স্কুলেই গেটে এই মানে অসাধারণ সেই ফিলিংস। সো গাইস, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। তো সামনেই ফরিদ বাবার মাজারটা আমরা দেখতে পাবো। তো কন্টিনিউ প্লিজ ব্লগটি দেখতে থাকুন। আমরা এখন সেই ফরিদ বাবার যে মাজার বা বীর সেনাপতি মীর মদনের যেখানে সমাধি দেওয়া আছে, আমরা সেখানে চলে এসেছি। তো আমরা ভেতরে ঢুকবো এবং এখানে কি কি আছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আবারও বলছি, কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। ঢুকতে গেলে প্রথমেই আপনাদের সবাইকে বা আমাদের যেরকম ধর্মস্থল বা ধর্মীয় জায়গায় যেখানে যেতে গেলে জুতো খুলবে, তো এখানে সেম সিস্টেম, জুতো খুলতে হবে। তো জুতো খুলে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সামনেই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বাবা ফরিদের মাজার। 1757 সালের 23শে জুন পলাশীর সেই কুখ্যাত যুদ্ধে মীরমদন ও মোহনলাল নবাবের পক্ষে যুদ্ধ করেছিলেন, যেখানে কমান্ডার ইন চিফ মির্জাফর ও তার সঙ্গেরা স্থবির ছিলেন। ঠিক সেখানেই প্রকৃতপক্ষে নবাবের হয়ে যুদ্ধ করেছিলেন সেনাপতি মীর মদন, এবং সেনাপতি মীর মদন ও তার সঙ্গীরা ব্রিটিশ বাহিনীর উপর গুরুতর চাপ সৃষ্টি করেছিল। ঠিক সেদিন দুপুর 2টোর দিকে ব্রিটিশ বাহিনীর কামানের গলায় মারাত্মকভাবে আহত হয়ে তিনি মারা যান। তো আমরা এখন আছি বাংলা বিহার শেষ স্বাধীন নবাব সম্রাট সিরাজউদ্দৌলার বীর সেনাপতি মীর মদনের সমাধির সামনে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মীর মদনের সমাধির স্থলের সামনে। সো গাইস, এখানে এসেছি, আপনাদেরকে চারিদিকটা ঘুরে সবকিছু দেখাবো। তো প্লিজ কন্টিনিউ ব্লগটি দেখতে থাকুন। যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে বা রেজিনগরের ভাগীরথী নদীর পাশে এই ফরিদপুর গ্রামে। কেন মীর মদনের সমাধি, এটা হয়তো আপনারা জানতেই বা প্রশ্ন হতেই পারে। তো আমি সেই জন্য আপনাদেরকে বলে দিই, যুদ্ধ হওয়ার সময় যখন
সেনাপতি মীর মদনের দুই সহযোদ্ধা নওয়াজ সিং হাজারি ও বাহাদুর খান যখন মৃত্যুবরণ করেন তখন তাদেরকে সমাধি দেওয়া হয়েছিল পলাশীর আমবাগানে। বাট যখন আমাদের মীর মদন সেনাপতি যখন মৃত্যুবরণ করেন তখনই মীর মদনের কিছু সহযাত্রী তাকে নিয়ে এসে গোপনে এই যে ফরিদ বাবার মাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকটা দেখো, এই যে ফরিদ বাবার মাজার, এখানেই তাকে এসে দাফন করা হয় এবং কথিত আছে যে ফরিদ বাবা নিজের আস্তানাতেই তাকে রাখা হয়। তো এই জন্যই আমাদের যে মীর মদন সেনাপতির সমাধি এখানেই দেওয়া হয়েছে। কি বলবো, মানে একটা জিনিস এখানে খারাপ লাগে যে এই যে ইনার সমাধি নিয়ে এত একটা সম্মানীয় ব্যক্তি, বাট এইভাবে হেলাফেলা এনার সমাধির কোনো যত্ন নেই, কোনো সেরকম কিছু নেই সরকারের দিক থেকে। বাট আমার এটা বলে সেদিন কিন্তু মির্জাফর যে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে ব্রিটিশের কাছে মাথা নত করেছিল এবং বাংলাকে পরাধীনতা করে শুরু, যেখানে দেশের পরাধীনতা শুরু করে দিয়েছিল, তার কবরটা কত যত্নে রাখা আছে। বাট এই যে যে নিজের মেরুদণ্ড বিক্রি করে দেয়নি, চাইলেই নি, তিনি যদি চাইতো নিজের মেরুদণ্ড বিক্রি করে নিজে ছেলে সংসার নিয়ে আরাম করে উনি সংসার করতে পারতেন, নিজের বিলাসিতার জীবন কাটতে পারতেন, কিন্তু উনি আমাদের জন্য সাধারণ মানুষের কথা ভেবে দেশের সঙ্গে জাতির সঙ্গে কোনো রকম বেইমানি বা কোনো রকম আপোষ উনি করতে চাননি। বাট ইনার সমাধির থলটা খুব একটা মানে সমাধি যে জায়গাটা মানে আমার মতো বলে একটু যত্ন করা উচিত, এগুলোকে আমাদের সরকারের দেখা উচিত। এত একটা যে বীর সেনাপতি আমাদের এই মানে কি বলবো, আমার কিছু বলার নেই। তো সো গাইস, আপনাদেরকে এতক্ষণ তো বলছিলাম যে ফরিদ বাবার মাজার বা ফরিদ বাবার আস্তানা, তো এই ফরিদ বাবা আসলে কি, তো সেটা আমি আপনাদেরকে একটু হলেও বলছি। এখানে কথিত আছে যে ফরিদ বাবা ইনি এখানে কোনো এক সময় হয়তো এসেছিলেন এবং তিনি খুব সৎ নামাজি আল্লাহর ওলি ছিলেন এবং সেই মানুষ এখানে আসাতে, তিনার থাকাতে আস্তে আস্তে এটা মাজার রূপে পরিণত হয়। তো বেসিক্যালি এই যে জায়গা আপনি দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরোটাই কিন্তু একটা ফরিদ বাবার মাজার নামে পরিচিত এই স্থানটি ফরিদপুর গ্রামে। এবং এখানে কথিত বা সবাই মনে করেন যে এখানে যদি কেউ মানত, যেটা আমরা বলে থাকি, হয়তো অনেকে অনেক রকম মত দেবেন, কিন্তু আমি জাস্ট ঘটনাটা আপনাদেরকে বলছি, আমি কোনো কিছু সাপোর্টও করছি না। মানে এখানে বেসিক্যালি মানত করা হয় যে ঘোড়া, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কথিত আছে এখানে এই মাটির তৈরি ঘোড়া এবং সিন্নি নিয়ে যদি এখানে কেউ পবিত্র মনে কোনো কিছু মানত করেন, তো ফরিদ বাবার আশীর্বাদ বলুন বা অলৌকিক কোনো কৃপা বলুন, যে আশা পূরণ নাকি হয়, আমার সঠিক জানা নেই, এটা কথিত। তো এই দেখতে পাচ্ছেন এই সেই ফরিদ বাবার মাজার, এখানেই এটি সেই ফরিদ বাবার মাজার নামে পরিচিত। তো এটা দেখাশোনা মেনলি এখানকার যারা লোকাল বসতি তারাই করে থাকে। প্রত্যেকের বাড়িতে একদিন করে এখানে পালি হয় যে আজকে তোমার, কালকে আমার, এভাবে করে এখানে দেখাশোনা করে। আর এছাড়াও এখানে রীতি হচ্ছে এটাই যে এটা 7টা পাক ঘোরে, না কটা মানে 7টা পাক ঘুরতে হবে এবং এখানে একবার সেজদা করতে হবে, এখানে একবার সেজদা করতে হবে, ওখানে সেজদা করতে হবে। তো যার যেটা মনে হয় সেভাবে করে, কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু আমি প্রমোট করছি না, আপনার আপনার বিশ্বাস আপনার কাছে, জাস্ট জায়গাটা কি সেই সম্বন্ধে আমি একটু বলছি। এছাড়াও এর প্রতি তারপর হচ্ছে যে এখানে আপনি এখান থেকে শেষ প্রক্রিয়া করার পর এখান থেকে জাস্ট আপনাকে এইভাবে মানে পিছন দিকে ফিরে যেতে হবে, মানে এইদিকে না তাকিয়ে আপনাকে জাস্ট এইভাবে চোখ বন্ধ করে এদিকে যেতে হবে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে বেরোনোর গেট, তো আমরা ঢুকেছি ওই গেটটা দিয়ে পুকুরে স্নান করে। তারা মনে করে যে এই পুকুরের জল খুবই পবিত্র, তো এখানে যারা মানত নিয়ে আসে তারা কিন্তু এই ফরিদ বাবা যে দরগাটা বা এটা আছে ওখানে ঢোকার আগে এখানে তারা স্নান করে এবং এখান থেকে উঠে গিয়ে তারপর ওখানে দেখাচ্ছে আপনাদেরকে যেখানে জামা কাপড় চেঞ্জ করে। তো চলো, তো এই পুকুরে স্নান করার পর ছেলে মেয়ে উভয়ে যারা ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাথরুম টাইপে বানানো আছে, এটা কিন্তু আগে ছিল না, হালেই মনে হয় বানিয়েছে। তো এটা খুব সুন্দর, কারণ মেয়েদের যেহেতু লোকাল এলাকা এখানে পোশাক চেঞ্জ করার জায়গাটা তৈরি হয়েছে, সত্যি খুব ভালো। তোমাদের কি গ্রামে বাড়ি? হ্যাঁ। তোমাদের গ্রামের নাম? করিদাস, এই কলোনিপাড়া। কলোনিপাড়া। তো এই জায়গাটা মেনলি কি, মানে এখানে লোকজন আসে না কি, একটু বলো না, আছে মানে কি বিষয় আসে, মানত করতে আসে। কিরকম মানুষ, মানে ছেলে পক্ষে না বিয়ে হয়েছে এইসব, মানে হয়তো কারো বিয়ে হয় না, কারো ছেলে হয় না, এইসব নাকি দৃশ্য এখানে এসে কি করে তারা মানত করে। মানত এই গাছে করে। একটা ফল আছে, ফল নিয়ে যায়, মানে ওই গাছের থেকে ফল নিজে খাওয়ালে মানে সেইটা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখিছো কারো হয়তো হয়েছে বাচ্চা এরকম, দেখে এখানে নিয়ে যাওয়া দেখেছি। মানে নিজেও দেখছো না কারো বাচ্চা হয়েছে সেটা তোমরা জানো না? আর তারা এখানে খাওয়া দাওয়া কিরকম কি করে, এবার খাওয়া ওরা দাওয়া নিচে আগে আদে। খায়, নিচে নিজে রান্না করে, নিজে রান্না করে
মানে এখানে নিজের- মানে তারা আসে এসে তারা নিজেরাই রান্না করে তারপর নিজে সেই খায়। রান্না সবাইকেই দেয় খেতে নাকি? হ্যাঁ সবাইকে দেয়া নিজে খাই। যে আমরা যদি আসে আমাদেরকেও দেবে খেতে? Thank you. থাকো তোমরা, হ্যাঁ আমরা অনেকটা এখানে থাকলাম এবং সবকিছু দেখলাম জানলাম। তো যদি এখানে কেউ এসে থেকে থাকেন তো অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।